অস্ত্রবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের বিমান হামলা, জেরুজালেম পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিক্ষোভে পুলিশের ধরপাকড়। মানবাধিকার কর্মীদের আহ্বান উপেক্ষা করে সৌদি আরবে এক যুবকের মৃত্যুদণ্ড কার্যকর। মুস্তাফার বিরুদ্ধে অভিযোগ ছিল রাষ্ট্রদ্রোহের। করোনায় বিপর্যস্ত ফ্রান্সের মুসলিমরা, ভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুহার। ইন্দোনেশিয়ায় টিকা গ্রহণের বিনিময়ে মিলছে মুরগি। শিরোনামগুলো দেখছিলেন, এসবের বিস্তারিত নিয়ে আমি সৌমিত্র শুভ্র। অস্ত্রবিরতির তোয়াক্কা না করেই গাজা ভূখণ্ডে বিমান হামলা চালালো ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনীর দাবি, হামাসের ঘাঁটিগুলোই ছিল টার্গেট। সীমান্ত এলাকায় ফিলিস্তিনিরা বেলুন বোমার বিস্ফোরণ ঘটানোয় এটি তার জবাব। এদিকে জায়নবাদের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল জেরুজালেম আর পশ্চিম তীরে আবারও আগ্রাসী ইসরায়েলি পুলিশ চালিয়েছে ব্যাপক ধরপাকড়। অস্ত্রবিরতির এক মাস না পেরোতেই ইসরায়েলের আগ্রাসনের শিকার গাজা ভূখণ্ড। বুধবার ভোরেই সীমান্ত এলাকাগুলোয় ছোড়া হয় ক্ষেপণাস্ত্র। সেটির ভিডিও প্রকাশ করেছে খোদ ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিপি। দাবি, হামাসের ঘাঁটি ধ্বংসেই ছিল এ অভিযান। তেল আবিবের অভিযোগ, ফিলিস্তিনের তরফ থেকেই আগে পাঠানো হয়েছে বেলুন বোমা, যার কারণে বিস্তীর্ণ এলাকায় ছড়িয়েছে আগুন। স্পষ্ট উস্কানিমূলক আচরণের জবাব দিতেই ছোড়া হয়েছে মিসাইল। মঙ্গলবারই আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলের পতাকা নিয়ে মিছিল করে কট্টর জায়নবাদীরা। নতুন জোট সরকারের ক্ষমতা গ্রহণ উপলক্ষেই ছিল এই শোডাউন, যেটি ঠেকাতে পাল্টা বিক্ষোভ মিছিল বের করে স্বাধীনতাকামী ফিলিস্তিনিরাও। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্যই জেরুজালেমে পতাকা মিছিল করেছে জায়নবাদীরা। আল-আকসা এলাকায় তাদের পদচারণা সহিংসতায় উস্কানি দেয়া। কিন্তু আমরাও যে কোনো আগ্রাসন, দখলদারিত্বের মোক্ষম জবাব দিতে প্রস্তুত। শুধু এই ভূখণ্ডে নয়, বিশ্বের যে প্রান্তে ফিলিস্তিনিরা নির্যাতিত হবে, প্রতিরোধ করবে হামাস। সেই সমাবেশে ইসরায়েলি নির্যাতন, ধরপাকড়ের শিকার হন ফিলিস্তিনিরা। তবুও নিজ ভূখণ্ড থেকে দখলদারদের তাড়াতে মরিয়া তৃণমূল থেকে সুশীল সমাজ। এক কথায় দখলদারিত্বের জন্যই উস্কানিমূলক মিছিল। জায়নবাদীরা শেখ জাররাহ ও সিলওয়ান এলাকার মুসলিম পরিবারগুলোকে উচ্ছেদ করতে চায়। এ কারণেই বারবার দামেস্ক গেটে রাখছে কর্মসূচি। নেতানিয়াহুর গৃহীত পদক্ষেপ কার্যকর করতে চায় নতুন সরকার। এই ইস্যুতে এখনো তাদের বিকল্প কোনো পরিকল্পনা নেই। পরিবার আর তরুণ ফিলিস্তিনিদের সমর্থন জানাতেই সড়কে নেমেছি। কট্টর ইসরায়েলিদের পতাকা মিছিল ঠেকানোই আমাদের মূল টার্গেট। কারণ জেরুজালেমের সবসময় দখলদারিত্ব, বসতি স্থাপন আতঙ্কে থাকতে হয়। এটা আমাদের জন্মভূমি, এই ভূখণ্ড ফিলিস্তিনিদের। হামাসের ক্ষোভ সামলাতে এখনই প্রস্তুতি নিয়ে রেখেছে ইসরায়েলি বাহিনী। সীমান্তে আবারও দৃশ্যমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। গেল মাসে উভয় পক্ষের 11 দিনের সহিংসতায় প্রাণ হারান 250 শতাধিক ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু। মৌলি ইসলাম, যমুনা নিউজ। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর দাবি উপেক্ষা করে 6 বছর আগে গ্রেফতারকৃত কিশোরের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় মৃত্যুদণ্ড কার্যকরের বিবৃতি দেয়। তাতে বলা হয়, দাম্মাম প্রদেশের কারাগারে ফাঁসিতে ঝোলানো হয় মুস্তাফা আল দারভিশকে। রিয়াদের অভিযোগ, সে সরকার বিরোধী কার্যকলাপে জড়িয়ে পড়েছিল, জাতীয় নিরাপত্তাকে ফেলেছিল হুমকির মুখে। শুধু তাই নয়, নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যার জন্য একটি সন্ত্রাসী চক্রও গড়ে তোলেছে। এত বছর বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ওই কিশোরের মুক্তির দাবি জানিয়ে আসছিল, যা বরাবরই প্রত্যাখ্যান করে সৌদি আরব। 2015 সালে গ্রেফতারের সময় মুস্তাফার বয়স ছিল 17 বছর। বিশ্বজুড়ে আরও 8,500-এর বেশি মানুষের প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। মোট প্রাণহানি 38,37,000-এর বেশি। দৈনিক প্রাণহানির শীর্ষে আবারও ব্রাজিল। মঙ্গলবার লাতিন দেশটিতে 2700-র বেশি মানুষ প্রাণ হারালেন করোনায়। শনাক্ত হয়েছে নতুন 89,000 সংক্রমণ। দিনে যুক্তরাষ্ট্রে 342 জনের মৃত্যুতে মোট প্রাণহানি 6,15,000 ছাড়ালো। তবে মার্কিন মুলুকে কমে এসেছে ভাইরাসের বিস্তার।
আর্জেন্টিনা ও কলম্বিয়ায় করোনায় দৈনিক প্রাণহানি 600-র কাছাকাছি। লাতিন দেশ দুটিতে নতুনভাবে শনাক্ত হয়েছে 27,000-এর মতো সংক্রমণ। একদিনে 379 জনের মৃত্যু হয় রাশিয়ায়। মঙ্গলবারও বিশ্বজুড়ে 3,66,000 নতুন সংক্রমণ চিহ্নিত হয়। মোট শনাক্ত 17,74,00,000-এর কাছাকাছি। করোনা ভাইরাসে বিপর্যস্ত ফ্রান্সের সংখ্যালঘু মুসলিমরা। দেশটির বিভিন্ন ধর্মীয় ও জাতিগোষ্ঠীর মধ্যে মুসলিমদের মৃত্যুহারই সবচেয়ে বেশি। এদের মধ্যে ফ্রান্সে জন্মগ্রহণকারীদের তুলনায় অভিবাসীরা দ্বিগুণ। গবেষক এবং কমিউনিটি নেতারা বলছেন, অনুন্নত জীবনযাপন এবং দুর্বল আর্থসামাজিক ব্যবস্থার কারণেই এই দুরবস্থা। ফ্রান্সের প্যারিসের উপকণ্ঠের একটি গোরস্থানের দৃশ্য। জানাজার পর চলছে দাফন। প্রাণঘাতী করোনার প্রকোপে বিপর্যস্ত ফ্রান্সের মুসলিম কমিউনিটি। প্রতিনিয়তই বাড়ছে মৃত্যুর মিছিল। এখন লাশ দাফনের জায়গাও নেই এই গোরস্থানে। মরদেহের জানাজায় আত্মীয় স্বজন পরিচিত জনরা উপস্থিত থাকেন, কিন্তু এখন এই পরিস্থিতিতে কেউই নেই। শুধু আমরা যারা সমাহিত করার প্রক্রিয়ার সাথে জড়িত তারাই আছি। গেল মাসে আমাদের সংস্থার উদ্যোগে 200-রও বেশি মরদেহ দাফন করা হয়েছে। এত লাশ আগে আমরা পাইনি। সারির শুরুতেই আমার বাবার কবর। গেল বছর উনি যখন মারা যান তখন এই সারিতেই শুধু উনার কবরই ছিল, অথচ এখন পুরো গোরস্থান ভরে গেছে। এত মানুষের মৃত্যু আগে দেখিনি। ফ্রান্সে করোনায় প্রাণহানি 1 লাখ ছাড়িয়েছে বেশ আগেই। দেশটির পুরো জনগোষ্ঠীর মধ্যে মুসলিমদের মাঝে মৃত্যুহার সবচেয়ে বেশি। গবেষকরা বলছেন, ফ্রান্সে জন্মগ্রহণকারী মুসলিমদের মৃত্যুহার যেখানে 8%, সেখানে অভিবাসী মুসলিমদের মাঝে এ হার দ্বিগুণ। ধর্মের ভিত্তিতে মৃতের কোনো তালিকা নেই ফ্রান্সে, তবে আমাদের জরিপ বলছে শ্রেণী বিভাগ করলে তাতে দেখা যায় করোনার মৃতদের মধ্যে মুসলিমদের সংখ্যাই বেশি, বিশেষ করে উত্তর আফ্রিকা এবং সাব সাহারান অঞ্চল থেকে আসা মুসলিমরা। ফ্রান্সের মুসলিম জনগোষ্ঠীর 20% বাস করে ঘনবসতিপূর্ণ এলাকায়। সাধারণত স্বল্প আয়ের চাকুরি, অনুন্নত জীবনযাপন তাদের। একই সাথে অনেক মানুষের বসবাসের কারণে করোনা আক্রান্তের ঝুঁকিও তাদের মাঝে বেশি। সমাজের অর্থব্যবস্থার অনুন্নত অংশে যাদের বাস তারাই মূলত বেশি ঝুঁকিতে। সামাজিক অবস্থানই তাদের করোনাকালের ফ্রন্টলাইনে পরিণত করেছে। আমরা ওয়ার্ক ফ্রম হোম করতে পারলেও যারা ক্লিনার, ড্রাইভার, ফুড ডেলিভারি এইসবের সাথে যুক্ত তাদের ঘরে থাকার সুযোগ নেই। তাই এই শ্রেণীর মুসলমানদের মাঝে মৃত্যুহার বেশি। ফ্রান্সের মোট জনসংখ্যার প্রায় 9% মুসলিম। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ভারতে 18 বছরের ঊর্ধ্বে যে কোনো ব্যক্তি নিকটস্থ টিকা কেন্দ্রে নিতে পারবেন করোনার ভ্যাকসিন। মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এই কথা বলেন। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া ঘোষণায় জানানো হয়, কোউইন ডিজিটাল প্ল্যাটফর্মে যে কেউ নিবন্ধন করতে পারবেন। এর ধারাবাহিকতায় পাবেন ভ্যাকসিনের ডোজ। দেশের বেশিরভাগ মানুষকে করোনা প্রতিরোধক টিকার আওতায় আনতে এই কর্মসূচি। গবেষকরা বলছেন, 18 থেকে 44 বছর বয়সীরাই টিকা গ্রহণে সবচেয়ে এগিয়ে ভারতে। দেশটিতে গেল 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 1,500-এর মতো। মোট প্রাণহানি 3,80,000-এর কাছাকাছি। নতুনভাবে শনাক্ত হয়েছে 62,000-এর বেশি সংক্রমণ। মোট শনাক্ত 3 কোটি ছুঁই। করোনা টিকা নিলে বিনিময়ে মিলবে মুরগি। ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের এক জেলায় শুরু হয়েছে এই কর্মসূচি। বয়স্কদের টিকা গ্রহণে উৎসাহিত করতেই এই অভিনব উদ্যোগ। গ্রামে গ্রামে ঘুরে চলছে এই টিকার বিনিময়ে মুরগি বিতরণ কার্যক্রম। ইন্দোনেশিয়ায় করোনা টিকা কর্মসূচি শুরুর 6 মাসেরও বেশি সময় পর প্রথম ডোজ নিলেন 67 বছর বয়সী আসেফ সাইফুদ্দিন। এতদিন টিকা গ্রহণে ছিল ভীতি, অনেক বুঝিয়ে সুঝিয়ে অবশেষে দেয়া গেল করোনা ভ্যাকসিন। ওষুধ, সিরিঞ্জ সহ প্রয়োজনীয় সরঞ্জামাদির পাশাপাশি ভ্রাম্যমাণ টিকাদানকারী দলের ব্যাগের ভেতর থেকে উকি মারছে মুরগি, যা ভ্যাকসিন গ্রহণের পুরস্কার হিসেবে জুটল আসেফ সাইফুদ্দিনের ভাগ্যে। শুরুতে ভয় পেয়েছিলাম, মনে হচ্ছিল যদি টিকার কারণে মৃত্যু হয়। শুনেছিলাম টিকা শূকরের মাংস দিয়ে তৈরি, সে কারণেও অস্বস্তি ছিল। পরে কর্মকর্তাদের কথায় রাজি হই। পশ্চিম জাভার সিপানাস জেলায় চলছে এ কর্মসূচি। ডোর টু ডোর কার্যক্রমে অংশ নিতে পুলিশ প্রহরায় অ্যাম্বুলেন্স যাচ্ছে গ্রামে গ্রামে। ভয়ভীতি দূর করে গ্রামবাসীকে ভ্যাকসিন নিতে উদ্বুদ্ধ করছেন কর্মীরা। প্রধান সমস্যা হলো গ্রামবাসী সচেতন নয়, বিশেষ করে বয়স্করা। শারীরিক অবস্থার পাশাপাশি কুসংস্কারের কারণে অনেকেই ভয় পায়।
আগামী জুলাইয়ের মধ্যে সিপানাস জেলার 60,000 বাসিন্দাকে টিকার আওতায় আনার লক্ষ্য প্রশাসনের। তবে এ পর্যন্ত মাত্র 2,500 বাসিন্দা নিয়েছেন প্রথম ডোজ। কর্মসূচিতে গতি আনতে তাই মুরগি উপহারের আইডিয়া বের করেন জেলার পুলিশ প্রধান। বয়স্করা অনেক কারণেই টিকা নিতে চান না, সে কারণেই বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে তাদের সাথে সরাসরি কথা বলি। পুরস্কার হিসাবে মুরগি দেই, যাতে অন্যরা উৎসাহিত হয়। অভিনব এই উদ্যোগে ব্যাপক সাড়া মিলেছে সিপানাসের গ্রামগুলোয়। মুরগি ছোট বড় হওয়া নিয়ে আক্ষেপও জানিয়েছেন অনেকে। অনেকদিন ধরে টিকার জন্য অপেক্ষা করছিলাম, আশপাশের গ্রামে দেওয়া হয়েছে, তাদের কথা শুনে আগ্রহী হলাম। আমার মুরগিটা সবার চেয়ে ছোট। বিশ্বের চতুর্থ জনবহুল দেশ ইন্দোনেশিয়ায় চলতি বছরের মধ্যে 18 কোটি 15 লাখ মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্য সরকারের। তবে এ পর্যন্ত মাত্র 5% অর্থাৎ 88 লাখ মানুষ পেয়েছেন টিকার 2 ডোজ। ডরথি তাসরিন, যমুনা নিউজ। রুশ মার্কিন টানাপোড়েনের মধ্যেই আজ মুখোমুখি বৈঠকে বসছেন প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জেনেভায় 18 শতকের ভিলা লা গ্রাজকে হেভিওয়েট এই বৈঠকের ভেন্যু হিসেবে বাছাই করা হয়েছে। কঠোর নিরাপত্তা, স্থানীয় সময় বেলা 1টায় শুরু হবে আলোচনা। এ সময় দুই রাষ্ট্রপ্রধানের সাথে থাকবেন দুদেশের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও সের্গেই ল্যাভরভ। নানা ইস্যুতে দুদেশের সম্পর্ক বর্তমানে তলানিতে ঠেকেছে, তাই বিশ্লেষকরা বলছেন নজর কাড়া কোনো ঘোষণা নয়, আপাতত তিক্ততা কমানোই বিশ্বের জন্য বড় স্বস্তি। ধারণা করা হচ্ছে সাইবার হ্যাকিং, জাতীয় নির্বাচনে হস্তক্ষেপ, নিষেধাজ্ঞা আরোপ, ক্রাইমিয়া দখল এবং বিরোধী নেতা নাভালনিকে কারাবন্দী করার ইস্যুগুলোই গুরুত্ব পাবে আলোচনায়। রুশ প্রেসিডেন্টের আদলে মুখোশ পরে বিক্ষোভ করে আলোড়ন তুলেছেন এক ব্যক্তি। বাইডেন পুতিন বৈঠকের আগ মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল তার অভিনব প্রতিবাদ। মার্কিন ও রুশ প্রেসিডেন্টের সম্মেলনস্থল জেনেভার কর্মসূচিতে অংশ নেন আলেকজান্ডার লিউবুশিন নামের ওই ব্যক্তি। গ্রীষ্মকালীন ছুটিতে ভ্লাদিমির পুতিনের ব্যবহৃত প্যান্টের মতো প্যান্ট পরেন তিনি। শারীরিক অভিব্যক্তিও যেন পুতিনেরই মতো। সরকার বিরোধী আরও অনেক রুশ নাগরিক অংশ নেন ওই বিক্ষোভে। দাবি জানান রাশিয়ায় কারাবন্দী বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির মুক্তির জন্য। পুতিনকে চোর আখ্যা দিয়ে স্লোগান দেন তারা। সুইজারল্যান্ড পুতিনকে স্বাগত জানিয়েছে, তবে আমি বলতে চাই তিনি মিস্টার প্রেসিডেন্ট নন, বরং সন্ত্রাসী ও হত্যাকারী। হ্যাঁ, আলোচনা ভালো ব্যাপার, তবে বেশিরভাগ ক্ষেত্রেই তা গঠনমূলক হয় না। এই বৈঠক থেকেও বিশেষ কোনো ঘোষণা আসার কথা না। কোনো দেশের নিরাপত্তায় চ্যালেঞ্জ নয় চীন। ন্যাটো ও G7 সম্মেলনে চীনকে নিয়ে সমালোচনার জবাবে এই দাবি বেইজিংয়ের। মঙ্গলবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, শান্তিপূর্ণ উন্নয়নের পক্ষে চীন, তবে নিজেদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা এবং উন্নয়ন ইস্যুতে আপোষ করবে না তারা। ন্যাটোর বিরুদ্ধে দ্বিমুখী আচরণের অভিযোগ তোলেন তিনি। জানান, ন্যাটোর সদস্যদের তুলনায় কম বেইজিংয়ের সামরিক ব্যয়। পারমাণবিক শক্তিধর নয় এমন কোনো দেশের জন্য বেইজিং কখনোই হুমকি নয় বলে দাবি করেন তিনি। যে কোনো পরিস্থিতিতেই প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার নীতির কথাও বলেন। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের চীন বিরোধী নীতি চাপিয়ে দেওয়ারও নিন্দা জানায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। ন্যাটো তার সদস্যদের সামরিক ব্যয় 2% রাখতে বলে চীনের ব্যয় নিয়ে মাথা ঘামাচ্ছে। তারা কি পারমাণবিক অস্ত্র নিয়ে বেইজিং এর মতো স্পষ্ট অঙ্গীকার করতে পারবে? হংকং, তাইওয়ান, জিনজিয়াং আমাদের অভ্যন্তরীণ বিষয়। এগুলো নিয়ে জোটের আলোচনা নিশ্চিতভাবেই জাতিসংঘ সনদের বিরোধী। চীনকে টার্গেট করে দল তৈরির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। তবে ইইউ একটি স্বাধীন জোট। চীন বিরোধী প্রচারণা ও পদক্ষেপে তারা যুক্ত হবে না। যুক্তরাষ্ট্রে 2020 সালের নির্বাচনের ফলাফল পরিবর্তনের জন্য মার্কিন বিচার বিভাগের ওপর চাপ প্রয়োগ করেছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন। মঙ্গলবার কংগ্রেসে একগুচ্ছ গোপন ইমেইল প্রকাশ করে হোয়াইট হাউস ওভারসাইট কমিটি, যাতে ট্রাম্প প্রশাসনের কারসাজির উপর আলোকপাত করা হয়। মেইলগুলো স্পষ্ট ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জেফ্রি রোজেনকে বিভিন্নভাবে চাপ দিচ্ছিল প্রশাসন। তাকে জোরপূর্বক ভোট জালিয়াতি এবং ফল পুনর্গণনার ঘোষণায় স্বাক্ষরের কথা বলা হয়েছিল। এই ন্যাক্কারজনক ঘটনার সাথে যুক্ত ছিলেন ট্রাম্পের উপদেষ্টা রুডি গিলানি, হোয়াইট হাউস কর্মকর্তা, চিফ অব স্টাফ এবং ট্রাম্প মিত্ররা। কংগ্রেসের অধিবেশনে মেইলগুলো পাঠানোর সুনির্দিষ্ট দিনক্ষণও উল্লেখ করা হয়, যার ফলে নির্বাচনী মৌসুমের সময় যে অপকর্ম ঘটানো হয়েছে সেটি স্পষ্ট। বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে কংগ্রেস।
সোমালিয়ার সামরিক ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে 15 জন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবারের এই বিস্ফোরণে আরও 20 জন আহত। রাজধানী মোগাদিসুর এক ক্যাম্পে চালানো হয় হামলাটি। কর্তৃপক্ষ জানায় সেনা ছদ্মবেশে আত্মঘাতী হামলাকারী প্রবেশ করে ব্যারাকে, এরপরে বিস্ফোরণ ঘটায় বোমার। নিহতরা সবাই সদ্য নিয়োগপ্রাপ্ত সেনা সদস্য। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। এদিকে ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আফ্রিকার সশস্ত্র জঙ্গি সংগঠন আল শাবাব। দাবি রক্তক্ষয়ী ওই হামলায় নিহত অন্তত 40। আফ্রিকার দেশগুলোয় প্রায়ই এ ধরনের হামলা চালায় সংগঠনটি। বাজেট অধিবেশনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে পাকিস্তানের পার্লামেন্টে। মঙ্গলবার সরকার ও বিরোধী দলীয় আইন প্রণেতাদের মধ্যে বিবাদ গড়ায় হাতাহাতি পর্যন্ত। পার্লামেন্ট অধিবেশনের দ্বিতীয় দিনের মতো বাধা দেওয়া হয় বিরোধী দলীয় নেতা শাহবাজ শরীফের বক্তব্যে। এরপরই শুরু হয় উত্তেজনা। বাকবিতণ্ডায় জড়ান আইন প্রণেতারা এক পর্যায়ে এক দল অন্য দলের দিকে নথি ও বইপত্র ছুঁড়ে মারে। আক্রান্ত হওয়ার আশঙ্কায় বিরোধী নেতা শাহবাজ শরীফকে ঘিরে রাখে দলীয় নেতারা। কলম্বিয়ায় সেনাবাহিনীর এক ঘাঁটিতে বোমা হামলায় অন্তত 36 জন আহত হয়েছেন। মঙ্গলবার ভেনেজুয়েলার সীমান্তবর্তী শহর কুকুতায় এই ঘটনা হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, 2 হামলাকারী কর্মকর্তার পরিচয় গাড়ি নিয়ে ব্যারাকে প্রবেশ করে, ঢুকেই বোমা বিস্ফোরণ ঘটায় তারা। হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুক মার্কুয়েজ। এখনও হামলার দায় স্বীকার করেনি কেউ, তবে এক বিদ্রোহী গেরিলা সংগঠন ফার্কে হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। দেশটিতে ফার্ক গেরিলাদের সাথে প্রায় 50 বছর ধরে সংঘাত সরকারের। আবারও তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করেছে চীন। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করে এই তথ্য। জানায় 28টি জেট ঢুকেছে তাইওয়ানের আকাশসীমায়, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে পারমাণবিক হামলায় সক্ষম জেটও রয়েছে। চলতি বছর আরও 2 দফায় তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করে চীন। আরও $270 কোটি দান করলেন ধনকুবের ম্যাকেঞ্জি স্কট। তিনি অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সাবেক স্ত্রী। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, এই অর্থ 286 দাতব্য সংস্থাকে দেয়া হয়েছে। 2020 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত তার দান করা অর্থের পরিমাণ $850 কোটি। ম্যাকেঞ্জি লিখেছেন, সম্পদের সুষম বন্টনে বিশ্বাসী তিনি। সমাজের অল্প কয়েকজনের হাতে সেসব কুক্ষিগত না থাকাই ভালো। 2019 সালে জেফ বেজোসের সাথে তালাকের পর ম্যাকেঞ্জি অ্যামাজনের 4% শেয়ারের মালিকানা পান, যার মূল্য $3,500 কোটি। ফোর্বসের মতে এত দানের পরও ম্যাকেঞ্জি এখনও বিশ্বের 22তম ধনী, যার মোট সম্পদের পরিমাণ $5,950 কোটি। শিকারী তিমির তাড়া খেয়ে ভয়ে দিকবিদিক শূন্য হয়ে ছুটছে অসংখ্য সি লায়ন। ছোট প্রাণীগুলোকে বিভিন্ন দিক থেকে ঘিরে রাখে শিকারী তিমিরা। আশ্রয় নিতে চাইছে মাছ ধরার নৌকায়। সি লায়নের লাফালাফিতে প্রায় ডুবেই যাচ্ছিল নৌকাটি। এমন দৃশ্য ধরা পড়েছে চিলির এক জেলের ক্যামেরায়। অ্যান্টনিও জাপ্টা নামের ওই জেলে প্রায় 4 দশক ধরে কনসেপসিয়েন সাগরে মাছ ধরলেও এমন মুহূর্তের মুখোমুখি আগে হননি। এর কাছাকাছি একটু পরে একটা দ্বীপে নৌকা নোঙর করেন তারা। Como andan cazando ya, mira ahí. La orca, mira ahí. ¡Ah, golazo! ¡Hola, el lobito! Se los van a comer. ¡No! ¡Ya! ¡Váyanse rápido! এই ছিল যমুনা আই ডেস্কে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।